মারে, আমার কাছে ঘর ভালো করার মতো কোনো টাকা নেই, তাহলে তোর খেলনা কিনবো কি করে বল? যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার অনেক খেলনা থাকতো। তুমি আমাকে একটু ভালোবাসো না। শোনা মা, কান্না করিস না মা, শান্ত হ, একটু বোঝার চেষ্টা কর। টাকা নেই জন্য তো আমি তোকে খেলনা কিনে দিতে পারছি না। মারে, আমার হাতে এখন কোনো কাজ নেই, কাজ পেলে তোকে খেলনা কিনে দিব, আর তখন ঘরে ঠিক করব। সত্যি বলছো তো? হ্যাঁ রে মা, সত্যি বলছি। বেশ, তবে এখন আমি খেলতে যাই মা। খেলতে যাবি মানে? তোকে তো বনে কেউ খেলতেই নেয় না, মাঠে গিয়ে কার সাথে খেলবি? কারো সাথে না মা, আমি একা একাই খেলবো। এখন চললাম, থাকো তুমি। এই বলে টুকি খেলার উদ্দেশ্যে মাঠের দিকে চলতে থাকে। লা 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 লা, आज पे ऊपर आसमानी से, आज मैं आगे जमाना है पीछे, ला 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 ला। ইঁদুর এভাবে গান বলতে বলতে একটা ঝোপের মাঝে প্রবেশ করে, আর ঝোপের মাঝে থাকা একটা খাবাররত সাপের সাথে ধাক্কা লেগে সাপের সামনে রাখা সমস্ত খাবার নষ্ট হয়ে যায়। বেয়াদব ইঁদুরের বাচ্চা ইঁদুর, তোর তো সাহস কম নয়, তুই আমার খাবার নষ্ট করলি। সাপ দাদা, আমি জেনে শুনে কিছুই করিনি। আগে যদি জানতাম তুমি এখানে আছো তাহলে ত্রিসীমানায় আসতাম না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা তুই জিন্দেগিতেও পাবি না রে বাচ্চা, তুই আমার খাবার নষ্ট করেছিস। এবার আমি তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। না না, এমনটা করো না, এবারের মতো আমাকে ছেড়ে দাও। সাপ ইঁদুরের কথা না শুনে ইঁদুরের দিকে তেড়ে আসতে থাকে। এই দেখে ইঁদুর জীবন বাঁচাতে পালাতে থাকে। দাঁড়া দাঁড়া রে, আজ তো গিলে খাবো। না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার পিছু ছেড়ে দাও, আমাকে বাঁচাও, কেউ দয়া করে আমাকে বাঁচাও। ইঁদুরের চিৎকার কিছুটা দূরে একটা গাছের ডালে বসে টুকি শুনতে পায়। এই যে, মনে হচ্ছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কে চিৎকার করছে? হায় হায়, সাপটা তো ইঁদুরটাকে তাড়া করছে। এক্ষুনি অসহায় ইঁদুর থেকে আমাকে বাঁচাতেই হবে। এই বলে টুকি সাপের সামন থেকে ইঁদুরটাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চাত পাখি, ইঁদুর নিয়ে পালানোর আর সময় পেল না, আর একটু হলে ওকে ধরে খেয়ে ফেলতাম। ওই ইঁদুরকে খেলে আমাকে আজ আর খাবার খুঁজতে হতো না, কিন্তু এখন আমাকে আবারও খাবার খুঁজতে হবে। দৌড় দৌড়। ইঁদুর, তুমি কি এমন করেছিলে যে তোমাকে সাপটা এভাবে তাড়া করছিল? আমি ভুল করে সাপের খাবার নষ্ট করেছি, তাই সাপ আমাকে খাওয়ার জন্য তাড়া করেছিল। তুমি অনেক ভালো, আজ তুমি আমাকে না বাঁচালে আমি এতক্ষণে সাপের খাবার হয়ে যেতাম। এভাবে বলো না, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আজ থেকে তুমি আমার বন্ধু। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই হব। জানো, আমার না কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে খেলে না। তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেলবো। আচ্ছা বেশ, তবে চলো আমরা খেলা শুরু করি। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি আর ইঁদুরের বন্ধুত্ব বেশ গভীর হয়ে ওঠে। একদিন, কি ব্যাপার, তোমরা এমন ছুটতে ছুটতে আসলে কেন? কি হয়েছে? আমরা পার্কের টিভিতে দেখে এলাম কাল নাকি বনে ভূমিকম্প হবে। বলিস কি রে মা? ভূমিকম্প হলে তো আমাদের ঘর ভেঙে যাবে। হায় হায়, আজকের মধ্যেই আমাদের ঘর ঠিক করতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? বনে কারো কাছ থেকে ধার করে নিয়ে এসো। ঠিক বলেছিস, তোরা এখানেই থাক, আমি যাবো আর আসবো। কাকুলি দিদি, অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমাকে কিছু টাকা ধার দিবে? আমার ভাঙা ঘরটা ঠিক করব। পাগল পেয়েছিস আমাকে? তোর মতো গরিবকে টাকা ধার দিয়ে আমি খাল কেটে কুমির আনতে চাই না। যা যা, চলে যা এখান থেকে। কাকলি এভাবে অপমান করে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি একে একে বনের সব পাখির কাছে টাকা ধার চায়, কিন্তু কেউই টুনিকে টাকা ধার দেয় না। আর টুনি অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। দিলে টাকা? না রে মা, কেউ টাকা দেয়নি। এবার আমি কি করব? হে সৃষ্টিকর্তা, সাহায্য করো।
শান্ত হও, আমি যে বিধাতা আছি, বিধাতা আমাদের কোনো বিপদে ফেলবে না। তুমি দেখে নিও মা। টুকি টুনিকে সান্ত্বনা দিতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতে না হতেই বনে ভূমিকম্প দেখা দেয় আর ভূমিকম্পে টুনির ঘরটা ভেঙে যায়। হায় হায় রে, শেষমেশ ঘরটাই ভেঙে গেল। এবারে ছোট ছানাকে নিয়ে আমি থাকবো কোথায়? হে বিধাতা, এটা কি করলে আমার সাথে? আমার বন্ধুর এত বড় বিপদের দিনে আমি তাকে সাহায্য করতে পারছি না। এদের কান্না আমি আর সহ্য করতে পারছি না। আমি ব্যর্থ বন্ধু। এই মুখ আমি আর টুকি বন্ধুকে কখনো দেখাবো না। ইঁদুর মনে মনে এসব বলে ওখান থেকে চলে যায় আর টুনি টুকি কাঁদতেই থাকে। এদিকে দুষ্টু তান্ত্রিক, আমার পথ ছাড়। তোর পথ আমি ছাড়বো না। তোর কাছ থেকে ওই জাদুই কাঠি আমি ছিনিয়ে নিবই নিব। বাঁচতে চাইলে ওই জাদুই কাঠি আমাকে দিয়ে দে। তোর এত বড় সাহস আমার জাদুর কাঠির দিকে নজর দিস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। পরি তান্ত্রিককে আক্রমণ করার আগেই তান্ত্রিক পরীকে আক্রমণ করে বসে আর পরীর হাত থেকে জাদুই কাঠিটা পড়ে যায়। সেই সুযোগে তান্ত্রিক জাদুই কাঠিটা নিজের হাতে তুলে নেয়। এই দেখ পরি, তোর জাদু কাঠি আমার হাতে। থাক এবার বন্দী হয়ে, চললাম আমি। দুষ্টু তান্ত্রিক, আমার জাদুই কাঠি আমাকে ফিরিয়ে দিয়ে যা, দিয়ে যা বলছি। তোর ভালো হবে না, আমার জাদুই কাঠি ফেরত দে। ঠিক তখনই সেখানে ইঁদুর চলে আসে। পরীকে অবস্থায় দেখে বলতে থাকে, একে তোমার এই অবস্থা কেন? আর তোমাকে কে বন্ধ করলো? শুনতে চাও কে বন্দি করেছে? শোনো তবে। পরী ইঁদুরকে সব খুলে বলে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। বলে ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে পরীকে মুক্ত করে দেয়। আমাকে তো মুক্ত করলে, কিন্তু এবার আমার জাদুই কাঠি আমি কিভাবে উদ্ধার করব? আমার কাছে যে আর কোনো শক্তি নেই। আমি উদ্ধার করে দেবো তোমার সেই জাদুই কাঠি। তবে তার আগে এটা বলো, তান্ত্রিকের আস্তানা কোথায়? এখান থেকে কিছুটা দূরে একটা পাহাড়ের গুহায় থাকে ওই দুষ্টু তান্ত্রিক। বেশ, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার এই জাদুই কাঠি ফিরিয়ে আনার। তুমি এখানেই থাকো, আমি চললাম। ইঁদুর চলতে থাকে। অন্যদিকে তান্ত্রিক তার গুহায় এসে বলতে থাকে, অনেক রাত নিঘুম ছিলাম এই জাদুই কাঠির জন্য। জাদুই কাঠি এখন আমার হাতে। আমি আজ চোখ ভরে ঘুমাবো। বলেই তান্ত্রিক জাদুই কাঠি পাশে রেখে ঘুমিয়ে পড়ে। যাক, দুষ্টতান্ত্রিক ঘুমিয়েছে। এই সুযোগে জাদুই কাঠিটা নিয়ে পালাই। যেই কথা সেই কাজ। ইঁদুর জাদুই কাঠিটা নিয়ে সোজা পরীর কাছে চলে আসে। ইঁদুর, তুমি তো অনেক ভালো, আমাকে বাঁচালে, আবার আমার জাদুই কাঠি ফিরিয়ে এনে দিলে। বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমি যা চাই তাই দিবে? কিন্তু আমার তো কিচ্ছু চাই না, লাগবে না। তুমি যখন দিতেই চাচ্ছ, তখন আমার বন্ধু টুকিকে একটা ঘর দাও। আমার বন্ধুর কোনো ঘর নেই। বেশ, আমি তোমার বন্ধু টুকিকে ঘরের ব্যবস্থা করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আমি এবার চলি। আমাকে আবার দ্বিগুণ শক্তি অর্জন করে তান্ত্রিককে শাস্তি দিতে হবে। পরে ইঁদুরের কাছে বিদায় নিয়ে চলে যায়। ইঁদুরও খুশি মনে টুকিদের কাছে চলে আসে। ইঁদুরকে দেখে টুকি বলে, ইঁদুর বন্ধু, তুমি কোথায় গিয়েছিলে? এই দেখো, আমাদের ঘরের পাশে একটা সিঙ্গারা ঘর প্রকট হয়েছে। আমরা কেউ জানি না এই ঘরটা আসলে কার। আমি জানি এই সিঙ্গারা ঘরটা তোমাদের। পরে দিয়েছে এটা উপহার স্বরূপ। পড়ে দিয়েছে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ইঁদুর। আমাদেরকে খুলে বলো তো সব। হ্যাঁ হ্যাঁ, বলছি, শোনো তবে। ইঁদুর সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি টুকি বেশ খুশি হয়ে যায়। ইঁদুর, তুমি প্রকৃত বন্ধুর মতো কাজ করেছো। আজ আমি তোমাদের ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। ইঁদুর শোনা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমি বুঝতে পারছি না। শুধু এতটুকুই বলবো, তোমাদের বন্ধুত্ব যুগ যুগ বেঁচে থাকুক। হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। চলো সিঙ্গারা ঘরে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ, চলো। সবাই সিঙ্গারা ঘরে প্রবেশ করে আর এভাবেই ওরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
দেখলে তো বন্ধুরা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি কুহু, দেখ আমাদের খেলার মাঝে তো বাড়ি বানানো হচ্ছে। কবুতর মিশু কি আর কোনো জায়গা পেল না খুঁজছে? আমাদের খেলার মাঝে বাড়ি বানাতে হলো। হ্যাঁ টুকি, এখন আমরা কোথায় খেলবো? আমাদের বনে যে একটাই খেলার মাঠ ছিল। চল টুকি, কবুতর মিশুকে গিয়ে জিজ্ঞেস করি এত জায়গা থাকতে মাঠে কেন বাড়ি বানালো। কবুতর মিশু, ও কবুতর মিশু, তুমি আমাদের খেলার মাঠে বাড়ি বানাচ্ছ কেন? তুমি কি জানতে না আমাদের বনে একটাই মাঠ ছিল? এখন আমরা কোথায় খেলবো বলো তো শুনি? এই জায়গাটা কম দামে কিনতে পেরেছি, তাই এখানেই বাড়ি বানাচ্ছি, বুঝলি? আর আমার বাড়ি বানাতে তো পুরো মাঠ লাগবে না, বাড়ির পাশে যে ফাঁকা জায়গা আছে তোরা চাইলে ওখানে খেলতে পারবি। সত্যি বলছো মেসো? তাহলে তো ভালোই হলো, আমাদের অন্য কোথাও যেতে হবে না, আমরা এখানেই মাঠেই খেলতে পারবো। আই দেরি না করে চল আমরা খেলা শুরু করি। কবুতর মিশু তো অনুমতি দিয়েই দিয়েছে। চল আমরা আজ কানামাছি খেলবো, অনেক মজা হবে। এরপর কুহু আর টুকি মিলে কবুতরের বাড়ির পাশে খেলতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে সুখী আসে। কুহু সুখীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে করে সুখী অনেক রেগে যায়। এই রে, দিলিতে সব ফেলে। যদি আমার পায়ে পড়তো তাহলে কি হতো বলতো? সুখী মাসি, আমাকে ক্ষমা করে দাও, আমার চোখটা বাঁধা ছিল তাই দেখতে পারিনি। আর তোরা এখানে খেলছিস কেন? হ্যাঁ, দেখছিস না এখানে আমরা কাজ করছি? এক্ষুনি এখান থেকে চলে যা, আর কখনো এখানে খেলতে আসবি না, এই বলে দিলাম। সখী মাসি, তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? আর আমাদের তো কবুতর মিশু এখানে খেলতে বললো। মুখে মুখে আবার তর্ক করছিস? যাবি এখান থেকে নাকি মেরে তাড়িয়ে দিব? আর একদিন যদি এখানে খেলতে দেখি না, তাহলে তোদের পা ভেঙে দিব, কথাটা মনে রাখিস। সুখের এমন কথা শুনে কুহু আর টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে গিয়ে টুকি কান্না করতে করতে টুনিকে সব কথা খুলে বলে। জানো মা, সখী মাসি আমাকে অনেক বকা দিয়েছে আর বলেছে আমরা যেন আর কখনো মাঠে খেলতে না যাই। আমরা এখন কোথায় খেলবো মা? কি, সুখী তোকে বকা দিয়েছে? তুই চিন্তা করিস না, সময় হলে এর জবাব আমি ওকে ঠিকই দিব। এখন চল আমার সাথে নদীর ধারে, সেখানকার গাছগুলোতে অনেক ফল ধরেছে, গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমি খেলার জন্য নতুন জায়গা পাবো কোথায়? আগে চল, বনে অনেক ফাঁকা জায়গা আছে, কোথাও না কোথাও খেলার জায়গা পেয়ে যাবি। এরপর তারা ফল আনতে চলে যায়। আর ফল আনতে গিয়ে তারা পুরো বন ঘুরে, কিন্তু কোথাও কোনো ফাঁকা জায়গা না পেয়ে টুকি কান্না করতে থাকে। বলেছিলাম আমি এই বনে আমাদের খেলার জন্য আর কোনো জায়গা নেই। কাঁদিস না মা, এভাবে কাঁদিস না। আমি আর কি করব বল, এই বন তো গাছপালা আর পাখিদের ঘর দিয়ে ভরে গেছে, এখন ফাঁকা জায়গা না পেলে কি আর করা যাবে বলতো শুনি? এভাবে টুনি টুকিকে সান্ত্বনা দিতে থাকে। আর ঠিক তখনই সে পথ দিয়ে এক পরি যেতে ধরলে টুকির কান্নার আওয়াজ পেয়ে সেখানে চলে আসে। এ কি টুনি, তোমার মেয়ে এভাবে কান্না করছে কেন? কি হয়েছে ওর? আর বলো না পরি, ছোট ছানারা খেলা ছাড়া কি আর বোঝে বলো? খেলার মাঠেই তো ওদের সব আনন্দ মিশে থাকে, আর সেই মাঠে সুখীরা ঘর বানাচ্ছে বলে টুকি কান্না করছে, কারণ ওদের ওই মাঠে যেতে না করেছে। আর এখানে আমার যে কিছুই করার নেই, আমার মেয়েকে আমি এটাই বোঝাতে পারছি না। এইটুকু ব্যাপার? ছোট্ট সোনা টুকি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খেলার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি বলছো পরি? তুমি আমাদের খেলার জন্য ব্যবস্থা করবে? কিন্তু কিভাবে ব্যবস্থা করবে? হ্যাঁ সত্যি, কারণ আমি যে ছোট ছানাদের চোখের জল একদম সহ্য করতে পারি না, আর তাই তোমার মুখে হাসি ফোটাতে আমি তোমাকে একটি পেয়ারা ঘর বানিয়ে দিব। পেয়ারা ঘর দিয়ে আমি কি করব? আমার তো
শুধু খেলার জন্য একটা সুন্দর জায়গা চাই। এটা কোনো সাধারণ পেয়ারা ঘর নয়। এই ঘরে দরজা খুলতেই তুমি পরিরাজ্যে পৌঁছে যাবে, আর সেখানে তোমার খেলার জন্য অনেক জায়গা থাকবে, বুঝলে? সত্যি? আমি তাহলে আগে কুহুকে ডেকে নিয়ে আসি। আমরা দুজন মিলে পরিরাজ্যে গিয়ে খেলবো, অনেক মজা হবে। মা, তুমি বাড়িতে চলে যাও। আর পরি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ি যাচ্ছি। তুই খেলা শেষ করে বাড়ি চলে আসিস। ভালোই হলো কুহু, তোর সাথে পথে দেখা হয়ে গেল। তোর জন্য একটা খবর আছে, তুই শুনতে তো অনেক খুশি হবি। আর খুশি? মামাকে একটুও ভালোবাসে না জানিস? মাকে বললাম যে সখী মাসে আমাদের বকেছে, মা কথাটা গায়ে লাগালো না জানিস? আরে ছাড় তো আগে কথা, যা হয়েছে ভালোই হয়েছে। এখন থেকে আমরা পরিরাজ্যে খেলতে পারবো জানিস? কি পরিরাজ্যে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বল তো। এরপর তোকে কুহুকে সব কথা খুলে বলে, আর ঠিক তখনই সে পথ দিয়ে পারুল উড়ে যেতেই তাদের সমস্ত কথা শুনে ফেলে। তখন সে তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। বাবা, এই পরি যে আমার কাজ এত সহজ করে দেবে তা তো আমি স্বপ্নেও ভাবিনি। আমি যদি অমন আরেকটা ঘর বানাই, তখন তো ছানারা ভুল করে আমার ঘরে ঢুকবে আর ডাইনি রাজ্যে চলে যাবে। তখন আমি ছানাগুলোকে গিলে খাবো আর অনেক শক্তিশালী হব। তখন আর কেউ আমাকে হারাতে পারবে না। এরপর ডাইনিও সেখানে একটি পেয়ারা ঘর বানিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আমি শুনেছি পরি নাকি তোকে যে পেয়ারা ঘর দিয়েছে খেলা করার জন্য, আর সেখানে নাকি পরিরাজ্য আছে। আমি সেখানে খেলতে যাচ্ছি মা। কি? পেয়ারা ঘর আবার পরিরাজ্য? ঠিক আছে, যা, কিন্তু কিছুক্ষণ পর আবার বাড়ি ফিরে আসবি। এরপর পারুল খেলতে গেলে সেখানে পাশাপাশি দুই পেয়ারা ঘর দেখতে পায়, আর পাশাপাশি দুই পেয়ারা ঘর দেখে পারুল অবাক হয়ে যায়। একই, এখানে তো দেখছি দুইটা পেয়ারা ঘর। এখন আমি কোনটায় যাবো বুঝতেই তো পারছি না। দুটি ঘর তো মনে হচ্ছে পরির তৈরি। যাই, যে কোনো একটাতে যাই। এটা আমি কোথায় চলে এলাম? দেখে তো মনে হচ্ছে না এটা পরিরাজ্য, আর এখানে তো আমার ভয় করছে। ওরে বোকা ছানা, তুই এখন ডাইনি রাজ্যে, আর তুই এখান থেকে বের হতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না। কি? ছেড়ে দেব? আর কয়েকটা ছানা হলে আমি একসাথে তোদের সব কটাকে গিলে খাবো, আর তুই আমার প্রথম শিকার। এরপর ডাইনি পারুলকে তার ডাইনি রাজ্যে বন্দি করে রাখে। বিকেল হয়ে আসলো, কিন্তু এখনো পারুল ঘরে ফিরলো না। এখন তো আমার খুব চিন্তা হচ্ছে, কি সব বলে গেল, কিসের নাকি পেয়ারা ঘরের ভেতর পরিরাজ্য। না, আমার আর বসে থাকলে হবে না। পারুল তো টুকিদের কথাও বললো, তার মানে টুনি হয়তো এসব জানে। দেখি তো, ওর কাছে যাই। এ কি সুখী দিদি, তুমি এখানে? কি হয়েছে? আর বলিস না টুনি, সকালে পারুল পরিরাজ্যে খেলতে যাওয়ার কথা বলে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। তুই আমাকে একটু পারুলকে খুঁজতে সাহায্য কর না, যদি ওর কোনো বিপদ হয়। দেখলি তো সুখী দিদি, আজ বিপদের সময় কিন্তু আমারই কাছে আসতে হলো। সেদিন আমার মেয়েকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু তারপরও আমি তোমাকে সাহায্য করব। তোকে ধন্যবাদ রে, আর সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো। এরপর তারা সেই পেয়ারা ঘরে যাওয়ার জন্য রওনা দেয়, আর পথেই তাদের পরীর সাথে দেখা হলে তারা পরীকে সব কথা খুলে বলে, আর সব শুনে পরীও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। হে কি, এখানে এই দুই পেয়ারা ঘর কিভাবে হলো? আমি তো শুধু একটা পেয়ারা ঘর বানিয়েছিলাম। আমিও তো সেটাই ভাবছি, এই দ্বিতীয় ঘর এখানে কে বানালো? এক্ষুনি বের করছি টুনি,
ভালোই হয়েছে আমি তোমাদের সাথে এসেছি, না হলে যে তোমরা একা কিছুই করতে পারতে না। আমার মনে হচ্ছে এই কাজ কোনো ডাইনি করেছে। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, এসব তোর কাজ ছিল? হ্যাঁ, এসব আমি করেছি। আর তুই আমার পেয়ারা ঘর নষ্ট করে দিলি। কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না। তুই ঠিক বলেছিস, আমি যদি পেয়ারা ঘরটা নষ্ট না করে আগে তোকে শেষ করতাম তাহলে একদম ঠিক কাজ করতাম, আর এখন তো তাই করব। এরপর পরে তার জাদু দিয়ে ডাইনি ধ্বংস করে দেয়, আর এতে করে পারুল ডাইনির হাত থেকে মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ পরি। সেদিন যদি আমি টুকিদের বকানা দিতাম তাহলে ওরা আমার মেয়েকে নিয়ে আমার বাড়ির পাশেই খেলতো, তাহলে আর আমার মেয়েরা যে এত বড় বিপদে পড়তো না। টুনি, তুই টুকিদের আবার মাঠে খেলতে পাঠাস, আমি আর কিচ্ছু বলবো না রে। আচ্ছা ঠিক আছে সুখী দিদি। তো বন্ধুরা, দেখলে তো ভুল পথে গেলে সব সময় বিপদে পড়তে হয়, তাই আমাদের উচিত সঠিক পথ বেছে নেওয়া। অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি, অথচ একটা নৌকারও দেখা পাচ্ছি না তোতা। আমার যেভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না তোতা। আর একটু ধৈর্য ধরো না, একটু পর দেখবে ঠিক নৌকা চলে এসেছে। কেন যে তোমার সাথে ঘুরতে এলাম, তার চেয়ে যদি বাড়িতে থাকতাম অনেক ভালো হতো। ধুর। আরে তুমি তো নৌকাতে চড়তে চাইলে, এখন আবার আমাকে কথা শোনাচ্ছ, এটা কিন্তু ঠিক না। টিয়া আর তোতা নৌকায় চড়া নিয়ে তর্ক করতে থাকে, আর ঠিক তখনই তারা দেখতে পায় টোনা নৌকো নিয়ে নদীর তীরে আসছে। ওই তো একটা নৌকা আসছে, ওই নৌকাতেই উঠতে হবে, না হলে আজ আর নৌকা পাওয়া যাবে না মনে হচ্ছে। তোমরা কি কোথাও যাবে তোতা দাদা? গেলে ওঠো আমার নৌকায়, আমি নদী পার করে দিচ্ছি, তারপর কোথায় যাও যেও। আরে না না টোনা, আজ আর কোথাও যাব না, তোর টিয়ে দিদি নৌকায় উঠতে চেয়েছিল তাই আর কি। ও এই কথা, আগে বলবে না? ওঠো ওঠো, তাড়াতাড়ি নৌকায় ওঠো। এরপর টিয়া আর তোতা টোনার নৌকায় উঠে পড়ে, আর তারপর তারা পুরো নদী জুড়ে ঘুরে বেড়াতে থাকে। আর কাল যেভাবেই হোক জলপরীর শ্বাস পাথর আমাকে লুকিয়ে ফেলতে হবে। একবার যদি আমি ওই শ্বাস পাথর লুকিয়ে ফেলতে পারি তাহলে জলপরী আর পানির নিচে শ্বাস নিতে পারবে না, আর শ্বাস নিতে না পারলে ও মরে যাবে, আর ওই নীলধারার রাজ্য হবে আমার। নাগিন জলপরীর শ্বাস পাথর লুকানোর সাথে নীলধারার রাজ্যে রাজত্ব করার পরিকল্পনা করতে থাকে, আর এভাবে সেদিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই নাগিন নীলধারার রাজ্যে চলে যায়। এই তো পেয়েছি, এটাই সেই শ্বাস পাথর। ওই শ্বাস পাথর যেখান থেকে নিয়েছিস সেখানেই রেখে দে শয়তান নাগিন, না হলে আজ এই নীলধারার রাজ্যেই তোর হবে শেষ দিন। এই রে, জলপরী তো এখানে চলে এসেছে, আমাকে এক্ষুনি পালাতে হবে, না হলে যে ও আমাকে শেষ করে দিবে। এরপর নাগিন সেখান থেকে ছুটে পালালে জলপরী তার পিছু ছুটতে থাকে। অন্যদিকে কি রে টোনা টুনি, সকাল সকাল কোথায় যাচ্ছিস দুজনে? হ্যাঁ, আর বলো না কালু দাদা, আমি একটু নদীর ওপারে যাব, বুড়িমা নাকি অসুস্থ, তাকেই দেখতে। আর নৌকা দিয়ে তো নদীর ওপারে যেতে হবে, তাই টোনাও সাথে যাচ্ছে। আমি তো আর নৌকা চালাতে পারি না। ঠিক আছে, সাবধানে যা। আর বুড়িমা অসুস্থ হয়েছে, আগে জানলে তো আমিও কাকুলিকে নিয়ে গিয়ে দেখে আসতাম, কিন্তু কি আর করার, তোরা যা, আমি না হয় পরে কাকুলিকে নিয়ে গিয়ে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি আর কাকুলি দিদি আমাদের বাড়ির দিকে একটু নজরে রেখো কেমন? টুনি তাড়া দিতে ভুলে গেছে। এরপর টোনা টুনি নদীর ধারে আসতে থাকে, আর কালু দেরি না করে বাড়ি চলে আসে। এদিকে নাগিন নীলধারার রাজ্য থেকে পানির ওপরে চলে আসে, আর শ্বাস পাথর পানিতে ফেলে দেয়। এখন এই শ্বাস পাথর পানি স্রোতে ভেসে যাবে, আর তুই খুঁজেও পাবি না। দুষ্টু নাগিন, তুই কেন আমার এত বড় ক্ষতি করলি? ওই শ্বাস পাথর ছাড়া যে আমি মরে যাব। এখন আমি কোথায় খুঁজবো ওই শ্বাস পাথর?
এ কথা বলে জলপরি কান্না করতে থাকে। আর তখনই সেখানে টোনাটুনি চলে আসে। আর জলপরীকে এভাবে কাঁদতে দেখে তারাও অনেক কষ্ট পায়। জলপরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাদের বলো, আমরা তোমাকে সাহায্য করব। আমার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। ওই দুষ্ট নাগিন আমার শ্বাস পাথর ওই নদীতে ফেলে দিয়েছে। এখন এখন আমি কিভাবে খুঁজে বের করব ওই শ্বাস পাথর? আচ্ছা জলপরি, ওই শ্বাস পাথর দেখতে কেমন? শ্বাস পাথরটা দেখতে একদম নীল হীরার মতো। কিছুক্ষণ আগে নাগিন পানিতে ফেলে দিয়ে চলে গেছে। এখন হয়তো বেশি দূর যেতে পারেনি। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো উঠতে পারি। আমি এক্ষুনি ওপরে গিয়ে দেখছি। ওপর থেকে তো দেখলে তাড়াতাড়ি নজরে পড়বে। এরপর টোনা আকাশে উড়াল দেয় আর শ্বাস পাথর খুঁজতে থাকে। আর কিছুক্ষণ পর শ্বাস পাথর তার নজরে পড়লে সে শ্বাস পাথর তুলে নিয়ে জলপরীর হাতে তুলে দেয়। আর জলপরী শ্বাস পাথর পেয়ে অনেক খুশি হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি। তোমরা না থাকলে আমি শ্বাস বন্ধ হয়ে মরেই যেতাম। ওভাবে বলো না জলপরি, এটা তো আমাদের কর্তব্য। আজ আমরা তাহলে আসি। দাঁড়াও, তোমরা কোথাও যেও না। ওই নাগিন আবার আসবে আমার ক্ষতি করতে। আর আমি তো স্থলে থাকতে পারি না, তাই ওর সাথে পেরে উঠতে পারবো না। তোমরা দয়া করে এখানেই থেকে যাও। কিন্তু এই পানিতে আমরা কিভাবে থাকবো বলো? এখানে তো আশেপাশে কোনো ঘরও নেই যে আমরা সেখানে থাকবো। থাকা নিয়ে তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু কিভাবে? কিভাবে জলপরি, তুমি আমাদের থাকার ব্যবস্থা করবে কিভাবে? আমি তোমাদের এই পানিতে গোলাপ ঘর বানিয়ে দিচ্ছি। তোমরা সেই গোলাপ ঘরেই থাকবে। আর সেই গোলাপ ঘর পানিতে ডুববেও না। ও মা, কত সুন্দর এই ঘর! আমি কখনো ভাবতেও পারিনি যে এমন সুন্দর গোলাপ ঘরে আমি থাকবো। টোনা, তাড়াতাড়ি চলো এই গোলাপ ঘরে। হ্যাঁ টুনি, চলো। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদেরকে এই পানিতে গোলাপ ঘর দেওয়ার জন্য। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো বিপদ হলে আমরা তোমার পাশে থাকবো। এরপর টোনাটুনি নৌকায় করে সেই গোলাপ ঘরে যায়। আর জলপরি খুশি হয়ে আবার নীলধারার রাজ্যে ফিরে যায়। আর এসব কিছু নাগিন তার গুহায় বসে জাদু আয়নায় দেখতে থাকে। ধুর, এবারও আমি সফল হতে পারলাম না। আর ওরা কি কথা বলছিল আমি তো কিচ্ছুই শুনতে পেলাম না। না না, আমাকে অন্য কোনো পথ বের করতে হবে জলপরীকে শেষ করতে। হে, এই তো পেয়েছি। কাল আমি ওই নীলধারা রাজ্যে স্বপ্নবিষ ছড়িয়ে দিব। আর তারপর দেখব জলপরী কিভাবে স্বপ্নবিষ কাটিয়ে বের হতে পারে। যাই যাই, নদী থেকে একটু পানি নিয়ে আসি। আর টোনার যদি একটু দেখা পেয়ে যাই, সেই যে বাড়ি দেখে রাখতে বলে গেল, তার তো কোনো খোঁজই নেই। এরপর কাকলি নদীর ধারে পানি আনতে গেলে সেখানে নাগিনকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সর্বনাশ! আর একটু হলেই নাগিন আমাকে দেখে ফেলতো। ভাগ্যিস এখানে লুকিয়েছি, না হলে যে আজ আমার কি হতো। কিন্তু নাগিন এখানে কি করছে? নিশির ঢেউ ওঠো জেগে, বিষ ছড়াক নদীর বুকে, স্বপ্নে তাকে বেঁধে রাখে, সে আর জেগে না ওঠে। এবার এবার তোকে কে বাঁচাবে জলপরি? নদীতে স্বপ্নবিষ ছড়িয়ে দিয়ে নাগিন সেখান থেকে চলে যায়। আর এসব কিছু কাকলি আড়াল থেকে শুনতে পেয়ে নদীর কিনারে চলে আসে। আর ঠিক তখনই সে পানিতে ভাসতে থাকা গোলাপ ঘরটি দেখতে পায়। একি এই পানিতে গোলাপ ঘরটি আবার কার? আর নাগিন তো দেখছি স্বপ্নবিষ দিয়ে নদীর পানি একদম সবুজ করে ফেলেছে। এই পানি তো আর কলসিতে করে নিয়ে যাওয়াই যাবে না। এদিকে আবার জলপরীর বিপদ। আমি যে নাগিনের সব কথা শুনে ফেলেছি। না না, আমাকে যে সাহায্য করতেই হবে। যাই যাই, দেখি ওই গোলাপ ঘরে কাউকে পাই নাকি। এরপর কাকলি উড়ে উড়ে সেই গোলাপ ঘরের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে জানালা দিয়ে টোনাটুনিকে দেখতে পেয়ে তাদের ডাকতে থাকে। এই টোনা, টুনি, বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে।
এ কি কাকলি দিদি, তুমি এখানে কি করছো? আর কিভাবে জানলে আমরা এখানে আছি? অত কিছু বলার এখন সময় নেই রে। জলপরীর এখন অনেক বিপদ। আমি নাগিনকে দেখলাম নদীতে স্বপ্ন বিষ ছড়িয়ে দিতে, এতে করে নাকি জলপরী খারাপ স্বপ্নে আটকে যাবে। কি বলছো কি কাকুলি দিদি? এখন আমরা কি করব? আমাদের যে জলপরীকে বাঁচাতে হবে আর এই স্বপ্ন বিষ কাটাতে হবে। চলো আমরা ওই নাগিনের কাছে যাই, আর ওকে বোকা বানিয়ে আগে জলপরীকে উদ্ধার করার উপায় বের করতে হবে। এ কথা বলে টোনাটুনি নাগিনের গুহায় চলে যায়, আর কাকুলি ভয়ে তাদের সাথে না গিয়ে নিজের বাড়িতে চলে যায়। হে কি, তোরা আমার গুহায় কি করছিস? তোদের তো আমি সেদিন জলপরীর সাথে কথা বলতে দেখেছিলাম। তোরা নিশ্চয়ই জলপরীকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছিস, কিন্তু আমি যে তা হতে দিব না। তুমি তো আমাদের পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছো। জলপরী সেদিন আমাদের বলেছিল যে আমাদের নীলধারা রাজ্যের রাজত্ব দিবে, আর তুমি এটা কি করলে? স্বপ্ন বীজ দিয়ে তাকে খারাপ স্বপ্নে আটকে দিলে। জলপরী তোদের কেন নীলধারা রাজ্য দিতে চাইবে? হ্যাঁ, তোরা কি আমাকে বোকা পেয়েছিস? সেদিন আমরা জলপরীর শ্বাস পাথর উদ্ধার করেছিলাম, তাই তো সে আমাদের রাজত্ব দিতে চেয়েছে। আর আমরা সাধারণ পাখি হয়ে সেই রাজত্ব দিয়ে কি করতাম? আমরা ভেবেছিলাম সেই রাজত্ব আমরা তোমার হাতে তুলে দিব, কিন্তু তুমি তো কিছুই হতে দিলে না। কি, তোরা সত্যি বলছিস? তোরা আমাকে রাজত্ব দিবি? শোন তবে, তোদের পানিতে ভাসা গোলাপ ঘরটা জলপরীর জাদু দিয়ে তৈরি, তাই ওই ঘর থেকে একটা গোলাপ ছিঁড়ে পানিতে দিলেই আমার স্বপ্ন বিষ কেটে যাবে আর জলপরী জেগে উঠবে, বুঝলি? যা যা, এখন জলপরীর স্বপ্ন ভাঙা আর আমাকে ওই রাজত্ব এনে দে। এরপর তারা সেখান থেকে গোলাপ ঘরে চলে যায়, আর গোলাপ ঘর থেকে একটি গোলাপ নিয়ে পানিতে ফেলে দিলে পানি তার আগের রঙে ফিরে আসে। আর টোনাটুনি সেখানে দাঁড়িয়ে জলপরীর জন্য অপেক্ষা করতে থাকে। টুনি, জলপরী তো এখনো উপরে আসলো না, তাহলে কি তার স্বপ্ন এখনো ভাঙেনি? টোনা, তুমি চিন্তা করো না, সবে তো স্বপ্ন বিষ কেটেছে। একটু অপেক্ষা করো, জলপরী ঠিক আমাদের দেখা দিবে। টোনাটুনি, আমার কি হয়েছিল? আমি এমন অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম কেন? এরপর টোনাটুনি জলপরীকে দেখে খুশি হয়ে যায়, আর তাকে নাগিনের সব ঘটনা খুলে বলে, আর তার সাথে এটাও বলে যে তারা তাকে কিভাবে বাঁচিয়েছে। ওই নাগিনকে দেখি তোমরা ভালোই বোকা বানিয়েছো, আর তোমাদের অনেক ধন্যবাদ টুনি টোনা। আর তোমরা না থাকলে হয়তো আমি আর কখনোই খারাপ স্বপ্ন থেকে বের হতে পারতাম না। ছি 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 ছি, আমার তো নিজের উপর লজ্জা লাগছে। আমি এত বোকা! ছি, আমি যে কেন ওদের বিশ্বাস করে উপায়টা বলে দিলাম। নাগিন তার জাদু আয়নায় সব দেখতে পেয়ে আফসোস করতে থাকে, আর ততক্ষণে তার কিছুই করার থাকে না। তো বন্ধুরা, দেখলে তো, অসৎ শক্তি যতই বড় হোক না কেন, দিন শেষে তারা একতার শক্তির কাছে বোকা হয়ে যায়।